কি ব্যাপার, এখানে নামলা কেন? ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা, কি দারুণ না, আমি তো চিন্তাই করতে পারছি না। আমরা আছি এখন শীতলক্ষ্যা নদীর সামনে। তাই না? চলো তাহলে আজকে আমাদের ঈদ আউটিংটা এখানেই করে ফেলি। তুমি যেহেতু হোস্ট, তোমার কথাই রাখো। কেমন লাগছে বন্ধু? অনেক জোশ, খুবই দারুণ সুন্দর। না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে ঢাকার এত কাছে নদী, প্রকৃতি, আসলে। ক্রুজ, মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেল, শহরে থেকে গ্রামের ফিল। একদম দারুণ একটা ঈদ আউটিং হয়েছে। মানে ঈদে তো আমারও গ্রামে যাওয়া হয়নি, আর তুমি তো এবার ঈদে দেশের বাইরেই ছিলে, দেশের তাই বাইরে না? ছিলাম, কাতার হ্যাঁ। থেকে এলে মাত্র। হ্যাঁ। কেমন গেল কাতারে? খুব জোশ, খুব ভালো। কাতারে যারা বাঙালি প্রবাসী আছে এরা তো সবসময় আসলে আমাদেরকে পেলে আসলে অনেক খুশি হয়, শুধু হ্যাঁ। কাতারে না, আমার মনে হয় যারা প্রবাসী আছে সব জায়গায় দেশের তো- বাইরে গেলে না প্রবাসীরা এত দারুণভাবে খুব আপ্যায়ন সুন্দর, করে এবং আমাদের অডিয়েন্স ওদের চোখে মুখে আমাদের প্রতি যে ভালোবাসা, সবসময় এটা মনে হয় যে এটা মানে অনেক কাছের। তো তো ভালো এবার লাগছে। মানে ঈদ দেশের বাইরে বা ঈদ পরিবারকে ছাড়া এরকম কি আরো আগেও হয়েছে নাকি? হ্যাঁ, অনেক হয়েছে, বরং অনেক শোয়ের জন্যই করেছে বারবার। হ্যাঁ, এটা শোর জন্যই হয়েছে বেশি, এবং okay. আমার মনে হয় যে আবার মাঝখানে কয়েক বছর একটু গ্যাপ ছিল, হ্যাঁ। তো আবার এই যে স্টার্ট হলো আর কি। তো ভালো লাগে মাঝে মধ্যে একটু, যেটা হয় যে দেশের বাইরে সবসময় তো দেশের ঈদের ভাইবসটা সবসময় পাই, বাট হ্যাঁ। দেশের বাইরে ভাইবসটা একটু ডিফারেন্ট। আচ্ছা। মিডল ইস্ট কান্ট্রিগুলো তো ভালো লাগে, তখন একটু মনে হয় যে একটু চেঞ্জের দরকার। এই যে ঈদ দেশে করলে না দেশের বাইরে করলে, এটা নিয়ে তখন বাসায় মন খারাপ করে না? না, এটা তো আমার প্রফেশন, সো কাজের জন্য যে কোনো কিছুতে তো আসলে মন খারাপের জায়গাটা থাকে না। বাট হ্যাঁ, আমি পার্টিকুলারলি অনেক মিস করি, যেমন ঈদ যখন হয় আমাদের দেশে, যখন চাঁদ রাত তখন বাইরের ঈদ হয়, হ্যাঁ। তো তখন মিস করি আসলে চাঁদ রাতটা, আমাদের দেশে যে একটা রান্না বাড়া যেটা খুশবু ব্যাপারটা, তো ওই বিষয়গুলো খুব মিস করি। কারণ আমার যেটা মনে হয় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে না আমাদের দেশের মতো এত আনন্দ হয় না, ওখানে শুধু ঈদের দিনটাই মনে হয় আনন্দ হয়। হ্যাঁ, আমরা তো আসলে এত উৎসব পাগল যাতে আমরা মানে যে কোনো অকেশনেই হয়তো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে উদযাপন করতে অনেক পছন্দ করি। তাই দেখা যায় আমাদের ঈদটা এক সপ্তাহ ধরেই থাকে। আর মিস করা তো পরিবারের সাথে না থাকলে মিস করা তো হবে, তারাও মিস করে। কিন্তু এই যে আমার একটা জিনিস মনে হলো, প্রফেশন যেহেতু, এটা তো আসলে মেনে নিতেই হবে, সেই জায়গাটায় কম্প্রোমাইজ বলো, স্যাক্রিফাইসটা বলো, সেটা কিন্তু সবাইকেই করতে হয়, পরিবারকেও করতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার যে জায়গাটা, এই জায়গাটাতে আসলে আমি বলবো না যে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়, কারণ আমার জায়গাটা পাশাপাশি আমি এনজয় করি, হ্যাঁ। আবার এটা আমার প্রফেশনও। তুমি তো এনজয় করো গান গাওয়ার সময়, আমি পরিবার তো- তো আর সেটা করে না, পরিবার তোমাকে মিস করে। বাট হ্যাঁ, ওরা যখন দেখে, স্টেজে দেখে বা আমার কোনো গান বের হলে বা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম হয়, তখন ওরা অনেক প্রাউড ফিল করে বা ওরাও এনজয় করে, আই হোপ। তাছাড়া তুমি তো বিং আ মিউজিশিয়ান, নিজে যেহেতু কম্পোজ করো, নিজে সুর করো, তোমার বাসায় স্টুডিও, সো নিজের কর্মক্ষেত্রটাও একটা অনেকটা সময় বাসাতেই কাটে, তাই না? তেমন একটা মানে আউটিং আমার হয় না, তো জাস্ট শো আর দেশের বাইরে ট্যুর হলে তখন যেতে হয়। এই তো ঈদের মধ্যেও শো করে এলে, দেশের বাইরে স্টেজ শো কাঁপিয়ে এলে, গান করে এলে অনেক অনেক। কিন্তু গান বানানোর কি খবর, কেমন গাচ্ছে? গান বানানো ঈদের জন্য তো অনেকগুলো কাজ করলাম, এই মাসে একটু স্টুডিও ওয়ার্ক প্রেশার কম,
মে থেকে আবার স্টার্ট হবে, কাজ তখন আবার নেক্সট ঈদের কাজগুলো হ্যাঁ। আমাকে স্টার্ট করতে হবে। এখন একটু এই মাসটাতে আমার দেশের বাইরে আরও কিছু ট্যুর আছে। আমি চলতি মাসেই সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া আমার শো আছে, আচ্ছা, অ্যান্ড সৌদি আরবে শো আছে। যেহেতু ঈদ নিয়ে কথা বলছিলাম, আমার খুব না মানে জানতে ইচ্ছে করছে যে তোমার ছোটবেলার ঈদ কেমন কাটতো? সবাই যখন ছোট থাকে তখন এর ইমোশনগুলো আসলে বড় হওয়ার পর থাকে না। যেমন আমার যেই ছোটোবেলার ঈদ ছিল ওগুলো আমার মনে আছে যে শপিং থেকে শুরু করে এবং একদম ঈদের দিন সালামি পর্যন্ত এই মোমেন্টসগুলো আসলে এখন মিস করি। যেমন আমি শপিং করে নিয়ে আসলে আমি শপিং লুকায় রাখতাম, তো কাউকে দেখতে দিতাম না। তো এই বিষয়গুলো অনেক ফান ছিল। এখন হয়তো এই বিষয়গুলো আমার মনে হয় না এই জেনারেশনের কেউ করে। কোন জিনিসটা বেশি মিস করো বলো তো ছোটবেলার ট্র্যাডিশন? আমরা সব কিছুই মিস করি আসলে। ছোটবেলার প্রত্যেকটা সেক্টরই আসলে আমার অনেক স্মৃতি। অনেক আমার স্কুল লাইফ, কিছুতে অনেক মানুষ জড়িয়ে থাকে কিন্তু ছোটবেলার বন্ধু, দাদা হ্যাঁ, দাদু, হ্যাঁ। নানা নানি, প্লেস, হ্যাঁ, আমি যেখানে বড় হয়েছি ওখানের স্মৃতি, তারপরে ফ্রেন্ডস জন, তারপরে স্কুল লাইফ। আজকে বিকালটা কিন্তু দারুণ কাটছে তাই না? অনেক জোস। এই আমাদের এরপরে না সবাই মিলে প্ল্যান করে এখানে একবার আসতে হবে। হ্যাঁ, আসলে। আমার কাছে মনে হয় যে কোনো সুন্দর মুহূর্ত, সে যে কোনো সুন্দর সময়ে যখন কাছের মানুষদের সাথে একসাথে ভাগ করে নেওয়া যায় না, তার আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। আসলে আমার তো মনে হচ্ছে যে নেক্সট বার্থডে টার্থডে প্ল্যান হলে এরকম একটা প্লিজ এখানেই পার্টি এখানেই পার্টি করা যাবে। জীবনে তো অনেক অ্যাওয়ার্ড স্বীকৃতি পেয়েছো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা সর্বোচ্চ পুরস্কার একটা দেশের, ইমরান সেটাও পেয়ে গেছে। আই এম সো প্রাউড অফ ইউ, বারবারই Thank you, বলেছি। thank you. কেমন ছিল সেই মোমেন্টটা, মানে পরিবারের সাথে বা সবাই তখন কি বলেছিল? এটা তো অনেক বড় একটা অ্যাওয়ার্ড, আমাদের দেশের সবচেয়ে বড় সম্মানের, একদম রাষ্ট্রীয় সম্মান যেটাকে বলে। তো ওইটা এত আমি মনে করি যে হ্যাঁ অল্প বয়সেই পেয়েছি, তো এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার ফ্যামিলি তো আসলে সবাই খুশি হয়েছে, বাট একটা বিষয়ে মন খারাপ লাগছিল ওই সময়, বিকজ বাবাকে খুব মিস করতেছিলাম। বাবার অনেক স্বপ্ন ছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, তো ওই জিনিসটা যখন অ্যাওয়ার্ডটা আসলেই পেলাম তখন আর কি বাবার অনেক মিস করছি, যে আসলে অ্যাওয়ার্ডটা পাইলাম কিন্তু বাবা নাই, এই আর কি। বাট সবাই এমনি হ্যাপি ছিল, সবাই খুশি। জীবনে অনেক সুন্দর সুন্দর সময় আসে, যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে, তুমি বিয়ে করলে, এই মোমেন্টগুলো এই আসলে মোমেন্টগুলো, এই যে বাবা যখন ঈদ আসে, ছোটবেলার কথা যখন মনে হয়, বাবার সাথে কোন সময়গুলো বেশি মিস করো? নামাজ পড়তে যাওয়া, একসাথে নামাজ পড়তে যেতাম, ওইটা মিস করি। আর ওই যে আমি কিন্তু শুরুতেই বলছি যে এখন আমাকে সালামি দিতে হয়, আগে নিতাম, তো ওই নেওয়ার জায়গাটা ছিলই বাবা। আচ্ছা, তো এসে তো বাবার কাছ থেকে সালামিটা আগে নিতাম, এই আর কি। তো ওই জায়গাটা মিস করি অবশ্যই। আব্বু দেখেছে আমার অন্যান্য অ্যাওয়ার্ডগুলো পাইছে, এগুলো দেখছে, মেরিল প্রথম আলো, চ্যানেল আই অ্যাওয়ার্ড, এগুলো দেখছে, বাট ন্যাশনাল অ্যাওয়ার্ডটাই দেখে নাই। ইটস ওকে, দ্যাটস লাইফ, লাইফ গোজ অন। পার্ট অফ লাইফ। এই যে সেরা কণ্ঠ, যেখান থেকে তোমার একটা প্রতিযোগিতায় সেরা হওয়া, কিন্তু প্রতিযোগিতা তো এর আগেও করা হয়েছে, যেমন ছোটবেলায় নতুন করি, সেরা কণ্ঠের মধ্য দিয়ে তুমি যেমন শোবিজে প্রফেশনালি গানের যাত্রাটা শুরু করলে, সেই হ্যাঁ, নতুন কুড়ি থেকে সেরা কণ্ঠ, কোন প্রতিযোগিতাটা বেশি মজা লেগেছে বা বেশি উপভোগ করেছো? তোমার মনে দাগ কেটে আছে কোনটা? দাগ কেটে বলতে হ্যাঁ সেরা কণ্ঠের একটা ফিলিংসটা অন্যরকম, যেহেতু সেরা একদম কি বলে এটাকে, দেশের এত বড় একটা রিয়েলিটি শো, দেশের সব সেক্টরের মানুষরা ভোট করতেছে অ্যান্ড আমাকে চুজ করছে। আর নতুন করে ব্যাপারটা ছিল ওইটা ওই সময় একটা মানে বাচ্চাদের জন্য তখন খুবই একটা ইমোশন ছিল। আমরা শুক্রবার সবসময় চ্যানেলটা খুলেই দেখতাম যে নতুন করে গান করতেছে, আর আমি যেহেতু গানের মানুষ তো সবসময় এই প্রোগ্রামটা কে দেখতাম। নিয়ে যেত তখন, মানে গান নিয়ে আগ্রহটা কার ছিল? মা, আন্টি না? হ্যাঁ, আব্বু তো আসলে মুভ করতে পারতো না, আব্বু তো চাকরি করতেন, তো এই কারণে আম্মু আসলে মুভ করতো এই বিষয়গুলো নিয়ে, গানের ক্লাসে যাওয়া, গান শেখানোর জায়গাতে, তারপরে
প্রতিযোগিতাগুলোতে নিয়ে যাওয়া, এগুলো আম্মুই করতো। মিউজিক ভিডিও তো সবসময় তোমাকে দেখেছি খুবই সিনেমাটিক অ্যাঙ্গেলে, খুব দারুণভাবে বড় পরিসরে মিউজিক ভিডিওগুলো করো, এবং সেখানে মনে হয় যে এমনিতে তো তুমি সিঙ্গার, তখন গিয়ে মনে হয় না হি ইজ দ্য হিরো অফ দিস স্টোরি। অনেক রকম কিছু করেছে, কখনো এরকম ধুম ধাড়াক্কা ডান্স মুভ আইটেম সং এর মতো, অনেক বেশি না পারলে ভালোই হতো, হ্যাঁ। তাহলে একটা অ্যাটেম্প নেওয়া যেত। শেখা শুরু করো, একটা নয় করে ফেলো। দেখি, ট্রাই করি। একই সাথে তোমার অ্যাক্টিংটাও দারুণ। আমি কিন্তু ইমরান তোমাকে বারবার বলি তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করো, এবং তোমার সাথে একটা কাজ করছিলাম, সেখানে কিন্তু একদম মানে সবচেয়ে কঠিনতম কাজ ছিল আমার, হ্যাঁ। কান্না করার। তারপর মাথা করে পড়েও গেছে, তারপর মাথা করে পড়েও গেছি। ওটা শুটিং এর পার্ট ছিল না যদিও। গানের যাত্রা শুরু, রিয়ালিটি শো সেরা হওয়া, প্রফেশনালি কাজ করা, মিউজিক ক্রিয়েট করা, এরপর তো প্লেব্যাকটা কিন্তু একটা অন্য পরিসর। আর ইমরান, তোমার প্লেব্যাকটা যখন তুমি জানলে যে সাবিনা ইয়াসমিন একজন কিংবদন্তির সাথে তুমি প্লেব্যাক জার্নিটা শুরু করছো, কেমন লেগেছিল তখন এটা জেনে? তখন তো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল, মানে আমি তখন মাত্র বের হয়েছি, অ্যান্ড আমার তো ছোটবেলা থেকে সিনেমার প্রতি অনেক ঝোঁক। সিনেমার গান যখন দেখতাম তখন একটা স্বপ্ন কাজ করতো যে কবে আমার গান যাবে। তো একদম রিয়েলিটি, আমার মনে আছে আমার ফাইনাল ছিল 31শে অগস্ট, আর 4ই সেপ্টেম্বর আমরা রেকর্ডিংটা করি, এবং ওই দিন Final ছিল সাবিনা ম্যামের বলতে? ফাইনাল বলতে সেরা কণ্ঠের ফাইনাল। আচ্ছা, আমি জাস্ট বের হয়েছি, অ্যান্ড রেকর্ডিংটা ছিল 4 সেপ্টেম্বর, মানে যেদিন সাবিনা ম্যামের বার্থডে ছিল। Okay. সো ওই দিন রেকর্ডিংটা হয়েছে, আর আমার তো 5 সেপ্টেম্বর বার্থডে। তো সব কিছু মিলে একটা উৎসব ব্যাপার ছিল। গানটা একটু শোনাও না ছোট করে। গানটার হ্যাঁ, হ্যাঁ, গানটা আসলে আমার জন্য অনেক একটা ইমোশন। এখন এমনিই গাও, মানে খালি গলায়। মেঘে যেখানে পাহাড় ছুঁয়ে যায়, মিলে দুটি অন্তর, চলো প্রিয়া বাঁধি ঘর সেই ঠিকানায়। তুমি আর আমি প্রিয়া জনম জনম, মিলনের সুরে বাঁধা প্রেম সারে গান, গেয়ে যাব ধীরে ধীরে রাতে দিন অন্তরে, লিখে যাব পাথরে আমাদের অমর প্রেম কাহিনী। মেঘে যেখানে পাহাড় ছুঁয়ে যায়, মিলে দুটি অন্তর, চলো প্রিয়া বাঁধি ঘর সেই ঠিকানায়। কি কিউট, খুবই দারুণ, একদম cinematic একটা গান। হ্যাঁ, সুরটাও খুব সুন্দর। হ্যাঁ। তারপর থেকে তো প্লেব্যাক জার্নি শুরু, এবং প্লেব্যাকে তো হিস্ট্রি এর পর। এবং এটা যেটা শাকিব শুরু ভাইয়ের সিনেমা করেছিলাম। ছিল। হ্যাঁ। শাকিব ভাইয়ের সিনেমাতে আমার ফার্স্ট প্লেব্যাক, আচ্ছা। এটা একটা ভালো লাগার ব্যাপার ছিল। তোমার কাছে কি মনে হয়, অনেকের সাথেই তো অনেকের মানে লিপে তুমি সিং করেছো, সবচাইতে তোমাকে স্যুট করে কার সাথে, তোমার কি মনে হয়? বা অন্যরা কি বলে? আমার আসলে যেটা বলে সবাই যে আমার ভয়েসটা সিনেমেটিক, সো হ্যাঁ। যে কোনো নায়কের সাথেই যায়। মিলে যায়। এখন পর্যন্ত যারা কাজ করতেছে বা নতুন হিরো বা আগে যারা কাজ করেছে, শাকিব ভাইদের মানে ওই জেনারেশনে শাকিব ভাইকে আমি পাইছি। এখন জেনারেশনের সবার কণ্ঠে মোটামুটি আমার গান গেছে, সো সবারটা দেখতেই ভালো লাগে, মনে হয় যে সুটি তো করতেছে। হ্যাঁ, এটা ঠিক, তোমার ভয়েসটা আসলে একদমই তাই সিনেমেটিক, সো মোটামুটি সবার সাথেই মানিয়ে যায়, খুব দারুণ। তোমাকে যদি কেউ এসে মানে বলে না, অনেক কিছু বলে ভাই আপনার অনেক ফ্যান, ছোটবেলা থেকে ফ্যান, মানে কেউ যদি তোমাকে এসে এটা বলে যে ভাই সেই ফিতার ক্যাসেটের সময় থেকে আপনার গান শুনছি, আপনার অনেক বড় ফ্যান, তখন কেমন লাগে? তখন মনে হয় যে হ্যাঁ এত বয়স হয়ে গেছে আমার, এত বুড়ো হয়ে গেছি, বিষয়টা তখন এরকম লাগে। বাট না, যখন আমাকে বলে অনেকে যে আপনার একদম ক্যাসেট থেকে সিডি থেকে ইউটিউব, এই 3টে সেক্টরই আপনাকে পেয়েছি, তো তখন ভালো লাগে যে না আমার ফ্যান্স মানে সব জেনারেশনই আছে। ফিতার ক্যাসেট কি তোমার ছিল? ফিতা বলতে আমার ফার্স্ট সলোটা কয়েকটা কপি মনে হয় বের হয়েছিল, মানে আমি পাইছি, আচ্ছা। পাই না যে তা না। আমি বেসিক্যালি সিডিটাকে মানে সিডি জেনারেশন থেকে স্টার্ট আমি বলবো। তাই জানি, হ্যাঁ। ফিতা আমার মনে হয় যে সাউন্ডটেক থেকে কয়েকটা কপি বের হয়েছিল, এবং আমি আচ্ছা। এটা দেখেও ছিলাম যে যাক, মানে একটা তুমি পাইছি যে কোনো ভাবে পাইছো। এক্স্যাক্টলি। বাট আমার হিটস অ্যালবামগুলোতে পাই নাই, ধর বলতে বলতে চলতে বা তুমি, সেগুলো তো বা আমার একদমই digital, একদমই পাই নাই। আমরা যেভাবে ওগুলোতে আমি নতুন- সিডি পাইছি, and আমি মনে হয় লাস্ট জেনারেশন যে সিডি অ্যালবাম বের করছে, এরপরে আমাদের জেনারেশনে যারা এরা পাইছে, এর পরের জেনারেশন আসলে সিডিটা পায় না।
সারাদিন তো আজকে এখানে কাটিয়ে দিলাম, ভাবি ফোন দিল দেখলাম একটু আগে, মিস করছে তোমাকে। না হয়তো জানার জন্য যে কোথায় কিভাবে কতক্ষণ লাগবে। ঈদ নিয়ে অনেক গল্প শুনেছি, এবার বউ নিয়ে একটু গল্পটা শুনতে চাই। ঈদের সময় এখন আলাদা দিনগুলো বা বিশেষ অকেশনগুলো বউয়ের সাথে কেমন কাটে? ভালো, আমার ওয়াইফ অনেক আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। ভালোই কাটে। হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এই যে বিভিন্ন কাজ, মিউজিক ভিডিও, অন্যান্য মডেল অনেকদের সাথে তো কাজ করা হয়, বউ আন্ডারস্ট্যান্ডিং না হলে তো বিপদ। ঝামেলা। ভাবির হাতে রান্না খেতে হবে একবার। প্লিজ। তোমার কোনটা বেশি পছন্দ তার হাতের? এখন তো মোটামুটি পাকা রাঁধুনি হয়ে গেছে তাই না? বললে চলে, তো যাই রান্না করে ভালোই লাগে। চিকেন ভালো লাগে, বিফও ভালো রান্না করে। কতদিন হয়ে গেল তোমার বিয়ে বলো তো? অলমোস্ট 2 ইয়ার্স। 2 বছর হয়ে গেছে। মানবিমান হয়? ওইটা তো একটা পার্ট অফ লাইফ। কি করো তুমি, মানে যদি বউ খুব রেগে গেছে এরকম হয়, রাগ ভাঙানোর জন্য কি করো? উল্টা হয়, আমি রেগে যাই। ও রিয়েলি? তুমি রাগ করো? আমি বেশি রাগ। লক্ষ্মী মেয়েটাকে প্যারা দাও না। তুমি রাগ করলে ভাবি কি করে, কিভাবে রাগ ভাঙায়? ও কথা বলে চুপ করে থাকে, তারপর ওইটা দেখে আমার আরো বেশি রাগ হয়। তারপর ঠিক হয় কিভাবে, কে আগে ঠিক ঠিক করে? হয়ে যায়, আমাদের অত মানে ওই লেভেলে কিছু হয় না, মানে মোটামুটি কনভারসেশনের মাধ্যমেই সলভ হয়ে যায়, সমস্যা হয় না। বেশ, কোনো সারপ্রাইজ দেওয়া এই ব্যাপার চলো? সারপ্রাইজ বিশেষ কিছু আসলে সুযোগ হয় না, বাট মাঝে মধ্যে বাসা যাওয়ার সময় ফুল নিয়ে যাই, খুশি হয়, এই আর কি। রোমান্টিক। দোস্ত চল তোমার সাথে একটা র্যাপিড ফায়ার খেলি। ওকে কয়েকটা অপশন দিব, তুমি ঝটপট একদম বলবা, সত্যি সত্যি বলবা। ওকে। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার জীবনের সবচাইতে সেরা মুহূর্ত কোনটা? ন্যাশনাল অ্যাওয়ার্ড যেদিন শুনলাম যে পেয়েছি, ওইটা সেটা সবচাইতে সেরা মুহূর্ত। এখন বলি। আর সবচাইতে বিব্রতকর মুহূর্ত কোনটা? এটা অনেকগুলোই, যখন কোনো মিথ্যা কোনো কিছু শুনি ওইটাই বিব্রত লাগে। প্রেম না ভালোবাসা? ভালোবাসা। স্ত্রী না প্রেমিকা? স্ত্রী। তোমার কাছে কোন জিনিসটি ছাড়া ঈদ অসম্পূর্ণ? শ্যামাই। সবারই তাই, বাঙালি স্পেশালি, মানে সেমাই ছাড়া বাঙালি মুসলমানদের ঈদ কল্পনাই করা যায় না। ইমরান, কাকে প্রতিদ্বন্দ্বী ভাবো, কাকে প্রতিযোগী? আমাকেই। নিজেকেই, নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা। আমার থেকে নিজেকে বেটার করতে হবে। কোনটা বেশি উপভোগ করো, স্টেজ শো নাকি টিভি লাইভ নাকি প্লেব্যাক? তুমি যদি প্রথমটা বলতে যে স্টেজ শো নাকি টিভি লাইভ, live। তো সেক্ষেত্রে স্টেজ। আর playback- প্লেব্যাক ইজ ডিফারেন্ট, ওটা তো আসলে একটা আলাদা জায়গা, ওটা ভালো লাগে। এরকম একটা কনফিউজিং প্রশ্ন তোমাকে দেই, সঙ্গীত পরিচালক নাকি গায়ক? এক্ষেত্রে গায়ক, কারণ আমি আগে সঙ্গীত শিল্পী, পরে সঙ্গীত পরিচালক। ইমরান, তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা তো শুনি, বাট নিজের সম্পর্কে যদি একটা খারাপ বা নিজের একটা নেতিবাচক দিক বলতে বলা হয়, অনেক আছে। কি বলবে? অনেক আছে, আমি অনেক বদরাগী, তাই? যদিও এটা কেউ বুঝতে পারে না। আচ্ছা। তারপর হচ্ছে আমি অনেক অমনোযোগী, আমার নিজের ফিজিক্যাল ব্যাপারগুলোতে আমি একটু মানে নিজের কেয়ার অনেক কম করি। বেখেয়ালি, হ্যাঁ, আচ্ছা। তো এইগুলো তো অবশ্যই আমি খুব দ্রুত ট্রাস্ট করে ফেলি মানুষকে, আচ্ছা, তো এটা হ্যাঁ। আমার জন্য হিতের বিপরীত। এটা আসলে এরকম, মানে এটা ভালো আবার খারাপ ঠিক বোঝা যায় না। আর ভালো দিক কোনটা নিজে? ভালো দিক আসলে ওটা আমি বলবো কেন, মানুষ বলবে। বলো না, কি মনে হয় মানুষ কি বলে? মানুষ তো ভালোই বলে, বাট আমি অ্যাজ এ পার্সন কাউকে হার্ম করি না। আচ্ছা। আমার কাছে একটা মানুষকে সবসময় এটাই মনে হয় যে কেউ যদি কারো ক্ষতি না করলে সে অনেক উত্তম। সো আমি ওই জিনিসটা করার মানে চেষ্টাও করি না। লেট ইট বি মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ ইমরান, খুব ভালো করেছো র্যাপিড ফায়ার রাউন্ডে। আমাকে তোমার কেমন লাগে অ্যাজ এ সিঙ্গার আর অ্যাজ এ পার্সন, দুইটা বলো। অ্যাজ এ পার্সন ইউ আর মাই ফ্রেন্ড, সো ইউ নো ভেরি ওয়েল, মানে আমি যদি কাউকে বন্ধু বলি অবশ্যই তাকে আমার ভালো লাগলেই বলবো, তাকে আমি অতটুকু বিশ্বাস করলেই বলবো। আর অ্যাজ এ সিঙ্গার সেটাও তুমি জানো, আই রিয়েলি লাইক ইউ অ্যান্ড আই লাইক ইউর ভয়েস অ্যান্ড ইউর ওয়ার্ক। আর স্টেজ শোতে আমরা অনেকবার একসাথে স্টেজ শেয়ার করেছি, আমি উপস্থাপনা করেছি, তুমি গিয়েছো, এবং আমি তো প্রথমবার যেবার প্রথম দেখেছিলাম বলেছি ওয়াও ইমরান স্টেজে কিন্তু তোমার পারফরমেন্স অ্যাপিয়ারেন্স খুবই দারুণ, আমার খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক তোমার অডিয়েন্সও তোমাকে অনেক বেশি ভালোবাসেন, স্টেজ শোতে এত বেশি মাতিয়ে রাখতে পারো। যাক, নিজের কিছু প্রশংসা শুনে নি। কেমন লাগলো? অনেক খুব ভালো প্রশংসা করে লাগছে। ফেললাম, আর করা যাবে না। কি দিবা বলো? ওই যে সালামি। ওহো, সালামিটা কিন্তু আজকে বাকি আছে। সারাদিন কিন্তু আমরা কাটিয়ে ফেললাম, চলো বাড়ি ফেরা যাক আস্তে আস্তে।